জয়ঢাকের শব্দগল্পদ্রুমের উপস্থাপনায় খগেন্দ্রনাথ মিত্রের লেখা উপন্যাস ভোম্বল সর্দার। পড়ছি রুচিস্মিতা ঘোষ। প্রথম পর্ব, পলাতক। অনেক দিন আগের কথা। আশ্বিনের মাঝামাঝি একদিন ছেলেদের নিয়ে পাড়ায় মহা হইচই পড়ে গেল। কথাটা যে শোনে সেই প্রথমে অবাক হয়, তারপর ভয়ঙ্কর রেগে ওঠে, বলে ছেলেগুলোর কঠিন শাস্তির দরকার। দেশ শুদ্ধ জ্বালালো। কর্তারা তাই ছেলেদের বিচারে বসেছেন। বিচার সভা বসেছে পাড়ার নিধু চক্রবর্তী মশাইয়ের কাছারি ঘরের বারান্দায়। মস্ত খড়ের ঘর, সামনে ফাঁকা উঠোন, তার ওদিকে বেলতলা, এদিকে সজনে গাছ, রাংচিতার বেড়ার কোলে কোলে সুপুরি গাছের সারি, তার মধ্যে একটা গাছ ন্যাড়া। টানা বাতাসে সেও অন্যগুলোর সঙ্গে এক একবার মাথা দোলাচ্ছে। চক্রবর্তী মশাই পাড়ার মোড়ল, সকলে তাকে সমীহ করে। গোল ভুঁড়িটি বার করে একখানা বড় জলচৌকি জুড়ে তিনি বসে আছেন, হাতে হুকুম। তার পাশে তক্তপোষে মাদুরের উপর পাড়ার ভদ্ররা সকলে বসেছেন, আর তাদের সামনে বারান্দার নিচে উঠোনে বাদী ও আসামি দুই হাজির। কেবল আসামিদের সর্দার ভোম্বল পলাতক। বাদী হলো বাজারের কাঠগোলায় মজুরেরা। এমনিতেই চক্রবর্তী বসের গলার স্বর মোটা, তারও মোটা করে ছেলেদের মধ্যে একজনকে তিনি বললেন, এই টগরা, এদিকে আয়। সকলেই জানে টগরা ভালো ছেলে, দৌড়ঝাঁপ করতে পারে না, এক জায়গায় বসে থাকতে ভালোবাসে। সে চক্রবর্তী মশাইয়ের কাছে ভয়ে ভয়ে সরে এলো। চক্রবর্তী মশাই ঠিক পাশটিতে বসেছিলেন টগরার বাবা। তিনি বাঘের মতো রুক্ষ চোখে তার দিকে তাকালেন। মজুরদের দেখিয়ে চক্রবর্তী মশাই জিজ্ঞেস করলেন, ঠিক করে বল, তোরা ওদের একখানা ডিঙি ডুবিয়ে দিয়েছিস? টগরা একবার আর চোখে তার বাবার দিকে তাকালো, তারপর ঢোক গিলে বললে, না, হ্যাঁ, মানে ডিঙিখানা আপনিই ডুবে গেছে। চক্রবর্তী মশাই একটু রসিকতার সুরে জিজ্ঞেস করলেন, ডিঙি কুমির না কচ্ছপ যে কুল থেকে মাঝগাঙে সাঁতরে গিয়ে ভুস করে ডুবে গেল? টগরার বাবা ধমক দিলেন, মিছে কথা বলা হচ্ছে, ভোমলার সঙ্গে মিশে একেবারে গোল্লায় গেছো। চক্রবর্তী মশাই বললেন, আচ্ছা, কথাটা বার করছি। তারপর বড় বড় চোখ করে ডাকলেন, এই ফেকু, এদিকে আয়। ফেকু তার ভাগ্নে, এক রত্তির ছেলে সে। তার গলার আওয়াজ এক পয়সার মটরা বাঁশির মতো। সেও ভোম্বলদের দলে ছিল। চক্রবর্তী মশাই মুখের দিকে তাকিয়েই সে পিঁক করে কেঁদে ফেলল। কাঁদতে কাঁদতে বললে, আর করবো না মামা। চক্রবর্তী মশাই বললেন, সে তো পরের কথা, কি হয়েছে বল দেখি। কি হয়েছে? ডিঙি ডুবে গেছে। কি করে? কি করে? ভুস করে। বটে, তার আগে কি হয়েছিল? তার আগে কি হয়েছিল? সে কাপড় চিবুতে চিবুতে একবার এদিক ওদিক তাকিয়ে বললে, এই ভোম্বলদা, না ভোমলা, সেদিন আমরা বাজারে বায়োস্কোপে রুশ জাপানে জলযুদ্ধের ছবি দেখে এলে সকলকে বললে, কাল আমরাও এরকম জলযুদ্ধ করব। রাখাল বললে, জাহাজ পাবে কোথা? ভোম্বলদা বললে, জাহাজের আবার ভাবনা, কাঠগোলার মজুরদের ডিঙি চড়ে যুদ্ধ হবে। তাই আজ সকালে মজুরদের দুখানা ডিঙি খুলে নিয়ে তাতে চড়ে মাঝগাঙে গিয়ে আমরা দুদলে যুদ্ধ করছিলাম। যুদ্ধ করতে করতে বলেই ফেকু হেসে ফেলল। ছেলের দলও খুব খুব করে হাসতে লাগলো। তাদের হাসিতে চক্রবর্তী মশাইয়ের আরও গম্ভীর। দত্তমশাই লাঠি উঁচিয়ে ভাঙা গলায় হুঙ্কার দিলেন, সব চুপ। জানো কত বড় অপকর্ম করেছ? চক্রবর্তী মশাই জিজ্ঞেস করলেন, তারপর? ফেকু বললে, তারপর ভোম্বলদা, না ভোমলা, আমাদের ডিঙি থেকে টগরাদের ডিঙিতে মানকেকে লগি দিয়ে খোঁচা দিতেই বোদে লগি ধরে এক টানে ডিঙি সুতো কাত করে দিলে। ডিঙিখানা অমনি উল্টে গিয়ে স্রোতের টানে ভেসে গেল। সেই ডিঙিতে যারা ছিল তাদের কি হলো? তারা জলে ঝাঁপিয়ে পড়ে ডিঙির চারধারে সাঁতার কাটতে লাগলো। কেউ কেউ সাঁতরে মানকেদের ডিঙিতে উঠলাম। ভোমলা, সে উঠল না, চেঁচিয়ে বললে, আমি সেনাপতি, আমার দলের সকলে রক্ষা না পেলে আমি উঠব না। সে লালু আর মোংলার সঙ্গে সাঁতরে গিয়ে মালোপাড়ার ঘাটে উঠল। হারান চাকরমশাই বললে উঠলেন, বেটা একেবারে জাপানি অ্যাডমিরাল তো গো, উঠবেন না?
বর্ষার জল থই থই ভরা নদী, কুমির বেশ এলে নদীটা এমন বোঝাই তিনি উঠবেন না। কি ভয়ানক পাজি! আজ আসুক একবার বাড়ি। মেয়েরে বলেই তিনি ভোম্বলের উদ্দেশ্যে হাওয়ায় খুব জোরে একটা চড় মারলেন। ভোম্বল তার ভাইপো, তার মা বাবা কেউ নেই। সেদিন বিচার আর এগোলো না। চক্রবর্তী মশাই মজুরদের বললেন, তোরা কাল আসিস রে, আসল দোষী যে সেই পালিয়েছে, তাকে ধরি আগে। তারপর ছেলেদের দিকে চোখ বড় করে তাকিয়ে বললেন, যা সব অঙ্ক কষ তো, প্রত্যেকে 150টা করে বুদ্ধির অঙ্ক কষবি। বেলা তখন 4টে। রেল লাইনের ধারে যুগিপাড়ার মাঠে সেদিন তাদের বড় এক ফুটবল ম্যাচ হবার কথা। প্রতিদ্বন্দ্বী হচ্ছে থানাপাড়ার টিম। কসাই বাড়ির থেকে খাসির চর্বি কিনে বলটাতে বেশ করে মাখানো হয়েছে। ব্লাডারের লিগ 3টেও সলিউশন দিয়ে সারা গেছে। এখন সব মাটি। ছেলের দল শান্ত সুবোধের মতো যে যার বাড়ি চলে গেল। এক রক্ষা যে অঙ্কের বইয়ে 150টা বুদ্ধির অঙ্ক নেই। তাদের রাগ হলো সর্দারের ওপর, তার জন্যে সকলের এমন শাস্তি। তিনি বেশ মজা করে সরে পড়েছেন, কিন্তু দোষ করলে শাস্তি ভোগ করতেই হবে। জায়গাটি ছোট শহর, উত্তরে নদী, দক্ষিণে রেল লাইন, কিন্তু শহরের মধ্যে গ্রামের মতো এখানে সেখানে ঝোপঝাড়, বাঁশবন ও বড় বড় গাছ। সন্ধ্যা হলেই এদিক ওদিক থেকে শিয়ালের পাল হেঁকে ওঠে, ঝিঁঝিগুলো ঝাঁ ঝাঁ করে, জোনাকির ঝাঁক যেন লণ্ঠন দুলিয়ে শূন্য পথে চলে ফিরে বেড়ায়। তবে বাজারটা বেশ বড়, সেখানে মারোয়ারিদের কাপড়ের দোকান ও বড় বড় কাঠগোলা আছে। নদী পাড়ে গ্রামগুলো থেকে মজুরেরা রোজ ডিঙিতে চড়ে কাঠগোলায় কাজ করতে আসে। তাদের ডিঙিগুলো তখন থাকে ঘাটে বাঁধা। আবার সন্ধ্যায় কাজ সেরে ডিঙিগুলোতে চড়ে শাড়ি গেয়ে তারা নদী পাড়ে ঘরে ফিরে যায়। তারা গায়, কেঁদে গৌরী কয় মাগো, শঙ্খও পড়িতে ইচ্ছা হয়, আর বৈঠা পড়ে তালে তালে, ঝপ ঝপ ঝপ।